আজকের টপিক ম্যাগনেট। এবং এই রিলেটেড আরো কিছু। এখন প্রথম কথা হলো, আমাদের ম্যাগনেট জানতে গেলে ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে একটু আইডিয়া করতে হবে। আচ্ছা, মনে করা যাক যে এখানে একটা নর্থ পোল আছে, ঠিক কিছুটা দূরে এখানে একটা সাউথ পোল আছে। তাহলে এখন কি হলো, এখানে একটা নর্থ পোল, এখানে একটা সাউথ পোল। এই ম্যাগনেটটা কিভাবে আছে, দেখা গেল যে এইভাবে এরকম ইউ শেপের একটা ম্যাগনেট আছে। এখানে আমরা নর্থ পোল রেখেছি, এখানে আমরা সাউথ পোল রেখেছি। প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, আমাদের এবার একটা কনসেপ্ট তৈরি করতে হবে, যেটা হলো আইসোলেটেড নর্থ পোল। আইসোলেটেড নর্থ পোল অর্থাৎ একটা নর্থ পোলকে আমি শুধু আইসোলেট করে নিয়ে আসলাম। এটা সম্ভব নয় বাস্তবে, কিন্তু আমরা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি এবং সেটা দেখা যায় যে হ্যাঁ, এখানে এর যা যা এফেক্ট হচ্ছে সেই এফেক্টগুলো আমরা পরবর্তীতে দেখছি হ্যাঁ মিলে যায়। তাহলে আমাদের এখন কি কনসেপ্টে আসতে হবে, আইসোলেটেড একটা নর্থ পোল। এখন একটা আইসোলেটেড নর্থ পোল আমি যদি এখানটায় বসাই, তাহলে কি হবে? এই নর্থ পোলকে রিপেল করবে, অর্থাৎ ঠেলে দেবে। এই সাউথ পোলটা একে অ্যাট্রাক্ট করবে। তাহলে এই নর্থ পোলটা আস্তে 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 করে এই দিকে চলে আসবে। আবার আমি যদি আরেকটা বসাই, আবার এরকম একটা তৈরি হবে, এরকম একটা পাথ তৈরি হবে, পুরো এখান থেকে এরকম পাথ তৈরি হবে। এবং এটা আমি এত হালকা হালকা দেখিয়েছি, এটা খুব ঘন তৈরি হবে। ঠিক আছে, এটা খুব ঘন হবে। এটা আমি এত পাতলা দেখিয়েছি, মানে এর কয়েক কোটি গুণ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কি বলবো, এখন এই যে পাথগুলোকে বলা হচ্ছে, এই পাথগুলোকে আমরা ফ্লাক্স বলবো, ফ্লাক্স অথবা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। অর্থাৎ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আমরা কিন্তু এতক্ষণে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কি। তাহলে একটা আইসোলেটেড নর্থ পোলকে যদি আমরা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা সিস্টেমের মধ্যে এখানটা নর্থ পোলের কাছে এনে রাখি, তাহলে সে একটা পাথ ফলো করে সাউথ পোলে গিয়ে ঢুকবে। আবার যদি একটু নিচে রাখি, তাহলে আরেকটা পাথ ফলো করে গিয়ে সাউথ পোলে ঢুকবে। এইরকম পাথ যেগুলো হচ্ছে, সেই পাথগুলোকে বলা হয় ফ্লাক্স অথবা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। এখন এর পরের স্টেপটা এবার আমি বলছি। এখন কি হবে দেখো, এইরকম 10 টু দি পাওয়ার 8, তার মানে এটা হিসেব করে দেখো 10 crore, 10 crore অর্থাৎ 10 কোটি। 10 কোটি যদি আমরা এরকম ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ধরি, তাহলে সেইটাকে বলা হয় 1 ওয়েবার। তাহলে 1 ওয়েবার বোঝা গেল। অর্থাৎ এই 10 কোটি এত
যে লাইনস অফ ফোর্স এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ওয়েবার। আমরা এখন 1 ওয়েবার, 2 ওয়েবার, 5 ওয়েবার, 7 ওয়েবার যা বলবো তোমরা বুঝে নেবে যে তার সাথে এই সংখ্যাটা গুণ হয়ে ততগুলো লাইনস অফ ফোর্স পাস করছে। আচ্ছা, এখন দেখো যে ম্যাগনেটের এই ওয়েবারটা বেশি থাকবে তাহলে সেই ম্যাগনেটের সেই জায়গাটা স্ট্রং হবে। আচ্ছা, এখন এই ওয়েবারটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে, ওয়েবার তাহলে ক্লিয়ার হয়েছে। ওয়েবারটা কি 10⁸ এতগুলো যদি ফ্লাক্স আমি দিই অথবা এতগুলো আমি যদি ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সকে আমার হিসেবে আনি তাহলে সেটাকে আমরা অত বড় সংখ্যা না বলে বলবো 1 ওয়েবার। ঠিক আছে? আচ্ছা, এখন সেকেন্ড পয়েন্ট আমাদের বুঝতে হবে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড প্রথম কথা শোনো, প্রথম কথা হচ্ছে এটাকে বি অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়, এটাকে বি অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়, এটা স্ট্যান্ডার্ড নোটেশন, বি ছাড়া অন্য কিছু এটাকে দেওয়া যাবে না। আচ্ছা, বি হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে বি হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে কি বি এর মান এবং দিক আছে, বি এর মান এবং দিক আছে, তাহলে বি এর দিক হিসেবে আমরা কি বলবো, বি এটার দিক হচ্ছে এম থেকে এস। ভালো করে পয়েন্টটা খেয়াল করো, এম থেকে এস এটা কিন্তু আউটসাইড the magnet, অর্থাৎ ম্যাগনেটের বাইরে এন থেকে এস, আমি ডায়াগ্রাম দিয়ে বলছি, আর কি এস থেকে এন এটা কিন্তু ইনসাইড দ্য ম্যাগনেট। ঠিক আছে? তাহলে ম্যাগনেটিক ফিল্ড তার ডাইরেকশন, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তার ডাইরেকশন কি হলো, এন থেকে এস আউটসাইড দ্য ম্যাগনেট, এস থেকে এন ইনসাইড দ্য ম্যাগনেট। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে একটি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে বা দিক নির্দেশ করো, তাহলে শুধু লিখে দিলে যে এন থেকে এস এটা কিন্তু কারেক্ট হবে না, মার্কস পাবে না। এন থেকে এস আউটসাইড দ্য ম্যাগনেট হবে, এস থেকে এন ইনসাইড দ্য ম্যাগনেট হবে। এবার আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি, এটাকে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। মনে করো যে এটা একটা ম্যাগনেট, এদিকটা এন পোল, এদিকটা এস পোল। তাহলে এখান থেকে দেখো এটা আউটসাইড দ্য ম্যাগনেট, তাহলে এখান থেকে এই যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স এখানে এসে এস এ ঢুকে গেল। এস থেকে কোন দিক দিয়ে যাবে, দেখো ইনসাইডে, দেখো এই দিকে আসছে। তাহলে আউটসাইড দ্য ম্যাগনেট কি হলো, এন থেকে এস, আর ইনসাইড দ্য ম্যাগনেট কি হলো, এস থেকে এন। এটাকে আগে পরিষ্কার করো যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো সেগুলো কিন্তু আউটসাইড দ্য ম্যাগনেট এন থেকে এস এর দিকে যায়, আর ইনসাইড দ্য ম্যাগনেট এস থেকে এন এর দিকে আসে। এটাকে পরিষ্কার করো। এই ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো নিয়েই তো তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড। সুতরাং ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাও এটাই হবে, যেটা আমি আগে নোট করে দিয়েছি। আচ্ছা, এখন দেখো, এখন এই যে আমি একটু আগে ওয়েবার বলছিলাম, এটাকে শুধু ওয়েব ডব্লিউ বি লেখা হবে, ওয়েবার। ঠিক আছে? আচ্ছা, এই ওয়েবার পার মিটার স্কোয়ার, অর্থাৎ 1 মিটার ক্ষেত্রফল
1 মিটার ক্ষেত্রফল, এটা যদি 1 মিটার ক্ষেত্রফল হয় তাহলে এখান থেকে লম্বভাবে, একদম লম্বভাবে যে কটা ওয়েবার, ওয়েবার মানে একটু আগে বুঝিয়েছি, কিন্তু আমি এখানে ওয়েবার বলছি, আমি কিন্তু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বলছি না। 1 ওয়েবার যদি হয় তাহলে 10 টু দি পাওয়ার 8 লাইন্স অফ ফোর্স হয়ে যাবে। তাহলে যত ওয়েবার 1 মিটারের মধ্যে দিয়ে পাস করছে সেটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, তার একক। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের একক কি হলো, অর্থাৎ বি, বি যে ভেক্টরটা তার একক কি হলো, এইটা ওয়েবার পার মিটার স্কয়ার। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, বি দিয়ে চিহ্নিত করা হয়। তার ডাইরেকশন সম্বন্ধে বলেছি, তার এককটা হলো ওয়েবার পার মিটার স্কয়ার। এখন এই বি এর আরো একক আছে, সেটা সম্বন্ধে একটুখানি আলোচনা করি। দেখো, একটা ফর্মুলা তোমাদের পরে আসবে, আমি আপাতত ফর্মুলাটা বলছি। F is equal to I B L sin theta, এটা নিয়ে পরে আলোচনায় আসবো, ঠিক আছে? আচ্ছা, এখানেও একটা দেখো বি আছে, তাহলে এখানে বি থেকে যদি আমরা এককে যাই তাহলে দেখতে পাবো যে অন্য একক আসছে। দেখো, 1 নম্বর কথা হচ্ছে যে সাইন থিটা, এটার কোনো একক হিসেবে কিছু নেই, ঠিক আছে? এফ এর একক আমরা বলতে পারি নিউটন, এফ এর একক নিউটন। আই এটা হলো অ্যাম্পিয়ার। বি, বিটাকে আমরা লিখে রাখলাম, এটা হচ্ছে বি, যেটা আছে বি, এটারই একক বের করছি, এটা কিন্তু একক নয়, এই বিটাই লিখে রেখেছি। আচ্ছা, এল এর একক কি, মিটার। এল মানে লেন্থ, এফ মানে ফোর্স, আই মানে কারেন্ট, বি মানে ম্যাগনেটিক ফিল্ড, এল মানে লেন্থ। আর এটার তো কোনো একক নেই কিছু। তাহলে এখান থেকে আমরা বিটাকে যদি বের করি তাহলে দেখো নিউটন, নিচে অ্যাম্পিয়ার এবং মিটার, অর্থাৎ বি তার একক কিন্তু হলো নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। এইটাকে সংক্ষেপ করে আমরা বলি টেসলা, এটাকেই সংক্ষেপ করে আমরা বলি টেসলা। তাহলে এই বি এর একক হিসেবে 1 নম্বরে আমরা দেখেছিলাম ওয়েবার পার মিটার স্কয়ার, 2 নম্বরে আমরা দেখলাম নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, 3 নম্বরে আমরা দেখলাম টেসলা। আচ্ছা, আরেকটা আসবে, দেখো নিউটনকে যদি আমি ভাঙি তাহলে কি হয়, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাম্পিয়ার তো ফান্ডামেন্টাল ইউনিটই আছে, এই মিটারটা মিটারই আছে, হলো এখানে কিন্তু পার মিটার। তাহলে এটার সাথে এটা কেটে গেল। আচ্ছা, তাহলে কেজি পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড স্কয়ার, কেজি পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমার আরেকটা ইউনিট বসে গেল, কেজি পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাহলে তোমরা দেখলে কেজি পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ বি এর এতগুলো ইউনিট তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন যদি বি এর ডাইমেনশনটাকে বানাই
কেজির জন্য আমরা কি লিখবো? কেজির জন্য, কেজি তো মাস, তাহলে এম, এটা তো অ্যাম্পিয়ার, এটা তো এই থাকবে, এস সেকেন্ড হচ্ছে টাইম, টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হলো বি এর ডাইমেনশন। ঠিক আছে, এটা হলো বি এর ডাইমেনশন, এটা তোমরা খাতায় নোট করো। এটাকে এমনও বলা যেতে পারে এম টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -1। ঠিক আছে, আগে পরেতে এটা কিছু এসে যাবে না। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের বি এর যে ইউনিটগুলো সেটা। তাহলে প্রথম যে ইউনিটটা একে লিখেছিলাম সেটা তো নর্মাল একটা ইউনিট করেছিলাম, ওয়েবার পার মিটার স্কয়ার। আচ্ছা, তারপরের যে তিনটে, এই তিনটে কিন্তু আমরা এই ফর্মুলা থেকে এনেছি। সুতরাং তোমরা যদি এই ফর্মুলাটাকে একটু মনে রাখো তাহলে কিন্তু পরের তিনটে তৈরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড বি। এখন মনে করো যে এরকম একটা, ম্যাগনেটিক কম্পাস, এরকম একটা ম্যাগনেটিক কম্পাস এখানে এনে রেখেছি এবং এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, অর্থাৎ এটা কোনো আর হেলদোল নেই, দাঁড়িয়ে আছে চুপ করে। এখন যদি আমি এখানে একটা নর্থ পোল নিয়ে আসি বা সাউথ পোল নিয়ে আসি, তাহলে এটা কি হবে? এটা মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে। দেখো, ভালো করে ফিল করো বিষয়টা। এখানে যদি আমি একটা ম্যাগনেটের যে কোনো পোল, আমি নট লিখছি না, ধরো যে কোনো একটা পোল এন অথবা এস, যে কোনো একটা নিয়ে আসলে তাহলে এটার মুভমেন্ট কিন্তু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, যেই কাছে নিয়ে আসবে দেখলাম এটা শিফট করে গেছে, আবার নিয়ে যাচ্ছে, আবার অরিজিনালে চলে আসলো, আবার অন্য একটা পোল এনেছি দেখলো এইদিকে চলে এসেছে। এইরকম এটার কিন্তু মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন সায়েন্টিস্ট ওয়ারস্টেড তিনি একটা এক্সপেরিমেন্ট করলেন। কি? এরকম একটা সেল নেওয়া হলো, নিয়ে এইটা একটা কন্ডাক্টর, এগুলো কন্ডাক্টর কিন্তু একটা স্পেশাল মোটা একটা কন্ডাক্টর, এটা এখানে রাখা হলো। এখন এইখানে একটা ম্যাগনেটিক কম্পাসকে রেখে দেওয়া হলো, যেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। ইকুইলিব্রিয়ামে রেখে যেভাবে হচ্ছে সেভাবে আমরা এটাকে সেট করে দেব। নিয়ে উনি দেখলেন যে এই জায়গাটা যখন আমরা সুইচটা টাচ করাচ্ছি সেই মুহূর্তে এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স মানে রিওস্ট্যাট রাখা হলো। এবার যখন এটা টাচ করানো হলো তখন দেখা যাচ্ছে যে এটা মুভমেন্ট স্টার্ট হলো। এখন রেজিস্ট্যান্স বা রিওস্ট্যাট যেটা আছে তার যত ভ্যালুটা কমিয়ে আমি এখান দিয়ে কারেন্ট ফ্লো বাড়াচ্ছি তত দেখবো যে ডিফ্লেকশন কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তত এর ডিফ্লেকশন বেড়ে যাচ্ছে। আচ্ছা, আবার কমালাম, আবার অরিজিনাল জায়গায় চলে আসলো। একদম বন্ধ করে দিলাম, দেখলাম একদম ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে এসেছে। আবার এই সেলটাকে করা হলো কি, উল্টে দেওয়া হলো। এখন কারেন্টের ডাইরেকশনটা এই দিক থেকে এদিকে, আগের বারে এই দিক থেকে এদিকে ছিল। এখন দেখা গেল যে আগের বারে যদি এদিকে ডিফ্লেকশন হয়ে থাকে তাহলে এখন এদিকে ডিফ্লেকশন হচ্ছে, আগের বারে যদি এদিকে ডিফ্লেকশন হয়ে থাকে এখন এদিকে ডিফ্লেকশন হচ্ছে। এটা কোন দিকে ডিফ্লেকশন হবে সেটাও আমাদের জানার মধ্যে আছে, আমি আস্তে আস্তে এক্সপ্লেন করব। তাহলে একটা জিনিস এখানে বুঝতে হলো যে এরকম একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট পাস করছে তার জন্য এর সারাউন্ডিং এ একটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। কারণ ম্যাগনেটিক ফিল্ডই তৈরি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড না।
কেন? কারণ ম্যাগনেটিক ফিল্ড এটাকে মুভমেন্ট করাতে পারে, ইলেকট্রিক ফিল্ড কিন্তু একে মুভমেন্ট করাতে পারে না। কোন একটা ইলেকট্রিক ফিল্ডে তুমি একটা কম্পাসকে রেখে দিলে, ম্যাগনেটিক কম্পাস, তার কিন্তু ডিফ্লেকশন হবে না। তাহলে এর ডিফ্লেকশন হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ডই লাগবে। তাহলে এইখান থেকে যখন কারেন্টটা পাস হচ্ছিল এই ডাইরেকশনে হোক অথবা এই ডাইরেকশনে, তখন নিশ্চয়ই এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল, যার জন্য এটা ডিফ্লেকশন হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, অর্থাৎ কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তার মান কি হবে, তার দিক কি হবে, সব আমরা বলতে পারবো। ঠিক আছে? আস্তে আস্তে আসছি। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের একটা কনসেপশন যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ক্রিয়েটস ম্যাগনেটিক ফিল্ড। কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ক্রিয়েটস ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার?